নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 17ই অক্টোবর শুক্রবার। আজকের বেশ কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। হেডলাইনগুলি। গুজরাটে মুখ্যমন্ত্রী বাদে আচমকা সব মন্ত্রীর ইস্তফা, থরহরিকম্প বিজেপিতে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাত ধরে শহীদ মিনারে বাজি বাজারের উদ্বোধন। মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অনুমতি দিলেন না অ্যাটর্নি জেনারেল। ডিজিটাল দুনিয়ায় বিজেপিকে প্যাচে ফেলতে মাস্টার স্ট্রোক তৃণমূলের, অভিষেকের হাতে লঞ্চ আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। ভোটের আগে হাজার হাজার সরকারি চাকরি কিভাবে করবেন আবেদন, জেনে নিন। ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, জালে মহিলা। চালান দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার 2 সরকারি কর্মী। তরুণদের বড় বার্তা দিলেন অভিষেক, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। রেজিস্টারে আবেদন, কি কাজ করতে হবে? সব কাগজ রয়েছে তো, শুধু আধার দিলে এসআইআর এ নাম উঠবে আপনার। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এবার ইউ টার্ন নির্যাতিতার বাবার, বড় আপডেট। 8,477টি শূন্য পদ রাজ্যের স্কুলে। গ্রুপ সি ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। বসিরহাটের নাবালিকাকে লাগাতার ধর্ষণ জনপ্রিয় ইউটিউবারের, জানতে পেরে অভিযুক্তের ছেলেও ধর্ষণ করল নির্যাতিতাকে। সবে ঘুম ভেঙেছে, ঘরের দুয়ারে ঢুকলো একের পর এক ইডির গাড়ি। তারপর ওর রাজনৈতিক কেরিয়ার খতম করে দিতে চাই না, বন্ধু মোদির প্রশংসা ট্রাম্পের, নাকি হুঁশিয়ারি? সরকারি জমিতেই পাকা নির্মাণ, নালিশ পেয়ে দেখতে গেলেন বিধায়ক। কাবুলের রাস্তায় ছুটছে সেনার ট্যাঙ্ক, পাকিস্তানে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তালিবানের। ডিএ মামলায় মোড় ঘুরিয়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চ, লিখিত আবেদনে রাজ্য কর্মচারীদের জয়ের সম্ভাবনা কতটা? ডাক্তার দেখিয়ে আসছি বলতেই মার, চাঁদার জুলুমে সিউড়িতে সেনা জওয়ানকে বেধড়ক প্রহার, টার্গেট স্ত্রীও। দলের প্রধানই পালিয়েছেন, বিহারে নির্বাচনী লড়াই থেকে পিছু হটায় পিকেকে কটাক্ষ অনুরাগে। মন্দারমণি সৈকতের উপরে যা আছে শুনলে অবাক হবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। একমাত্র মুখ্যমন্ত্রী বাদে গুজরাটের রাজ্য মন্ত্রিসভার সকল মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্য মন্ত্রিসভার প্রায় সকলেই একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গুজরাটের রাজনীতিতে একেবারে ঝটকা খাওয়ার মতো খবর। এই ঘটনায় রীতিমতো থরহরিকম্প শুরু হয়েছে বিজেপিতে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলের সিনিয়র নেতারা মন্ত্রীদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপালের সঙ্গে দেখা করে তার মন্ত্রী পরিষদের পদত্যাগপত্র জমা দেবেন। তবে কেন এই পদক্ষেপ তা জানা যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে রাজ্যের সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য এই পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপি বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য গুজরাটের রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্য সরকারের 16 জন মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন। আর সেই মতো 16 জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেবেন। বিজেপি সূত্রের খবর, সংগঠন এবং সরকারের নতুন শক্তি সঞ্চার করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। ধর্মতলার শহীদ মিনারে শুরু হলো বাজি বাজার। আজ 16ই অক্টোবর পুলিশি পরিদর্শনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বাজি বাজারের। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী 1403টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে এই বাজারে। বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ নিয়ম মেনে বাজি বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। নিয়ম অনুযায়ী দুটি দোকানের মাঝে নির্দিষ্ট গ্যাপ রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন। বাজি বাজারে রয়েছে মোট 37টি স্টল। বড়বাজার ফায়ার ওয়ার্কার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই বাজি বাজার চলবে 21শে অক্টোবর পর্যন্ত। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী 1403টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বৈধ বলে গণ্য করা হবে। কালীপুজো এবং দীপাবলিতে নজরদারি চলবে বহুতল থেকে ফায়ার ক্র্যাকার প্রোন জোনে। তার আগে কলকাতা পুলিশের অন্তর্গত সমস্ত থানায়
সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার মনোজ ভার্মা। এদিন পরিদর্শনে এসে তিনি বলেন, আগেরবার পলিউশন অনেক কম ছিল, এবার আশা করছি আরো কমবে। তারপরেও আমরা নজর রাখছি। 11টা মামলা দায়ের হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে গ্রিন বাজি তৈরি করতে হবে। 1403টি বাজি প্রস্তুতকারক সংস্থা এসেছে এবার। এরা শুধুমাত্র গ্রিন বাজি তৈরি করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করতে বাধ্য হল মামলাকারী সংস্থা। কেননা এই মামলা সংক্রান্ত কিছু শুনতে রাজি হননি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। সুতরাং কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠলে তা খারিজ হয়ে যেত। তাই তার আগেই মামলাটি প্রত্যাহার করে নিতে বলেন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। আসলে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মমতা। তা নিয়েই মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছিলেন কিছু বিরোধী শিবির। অনেকেই দাবি তুলেছিলেন যে সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর মন্তব্যগুলি আদালত অবমাননার সমান। এরপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন আত্মদ্বীপ নামের একটি সংস্থা। গত জুলাই মাসে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠেছিল, আর তখনই মামলাকারীকে তীব্র ভৎসনা করেছিলেন প্রধান বিচারপতি। এই মামলা শুনানির জন্য কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল অনুমতি দেবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। কেননা কোনো নির্দিষ্ট মামলার সঙ্গে যুক্ত কারো বিরুদ্ধে আদালত অবমাননা করা হলে কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কেননা 26,000 চাকরি বাতিলের মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কোনো যোগ নেই, কিন্তু সাংবিধানিক পদাধিকারী হিসেবে তিনি মন্তব্য করায় তার বিরুদ্ধে কথা বলতে কোমর বেঁধে মাঠে নামে বিরোধী রাজনৈতিক শিবিরগুলি। পাশাপাশি প্রতিবাদ জানায় আত্মদ্বীপ নামের সংস্থাটিও। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের প্রয়োজন হয়। তাতেই কোনো সাড়া দিলেন না কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। তাই শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার আগেই মামলাটি প্রত্যাহারের অনুমতি চায় সংশ্লিষ্ট সংস্থা। অভিনব প্রতারণার অভিযোগ। ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। টিকিয়াপাড়া এলাকার ঘটনা। হাওড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে। তার নাম শাহিন খাতুন, হাওড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সাথে প্রতারণা করেছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় টিকিয়াপাড়া এলাকায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত মহিলারা। অভিযুক্তর মাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। অভিযোগকারী এক মহিলা ইশরাত জাহা জানান, টাকার প্রয়োজন ছিল, তাই ঋণ নেওয়ার প্রয়োজন হয়। শাহিন খাতুন তাদেরকে সমস্ত রকম তথ্য নেয়, কিন্তু ঋণের টাকা পাইয়ে দেয়নি। কিছুদিন পর মাইক্রো ফাইন্যান্স কোম্পানির লোকেরা বাড়িতে এসে পৌঁছয়, জানায় তাদের নামে লোন রয়েছে। তখন বোঝা যায় তাদের নথি নিয়ে কয়েক লক্ষ টাকার জালিয়াতি হয়েছে। প্রতারিত এক মহিলা বলেন, আমাদের অনেকদিন ধরে টাকার প্রয়োজন ছিল, আমাদের সুবিধেটা দেখায় ও। এত ভালো কথাবার্তা আমরাও অনেকে বিশ্বাস করেছিলাম, আর তারপরেই ঠকলাম। বালুরঘাট বিএলআরও অফিসের চালান দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হলেন অফিসের 2 সহকারী কর্মী। ধৃতদের মধ্যে একজন সরকারি আমিন এবং অন্যজন আপার ডিভিশন ক্লার্ক। দুজনের বাড়ি বালুরঘাটে। সরকারি আমিনের নাম বিষ্ণুবর্ধন মাহাতো এবং আপার ডিভিশন ক্লার্কের নাম পার্থ দাস। বুধবার দুজনকে শহর থেকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বালুরঘাট আদালতে তুলেছিল পুলিশ। বিএলআরও অফিসের চালান সংক্রান্ত দুর্নীতির সঙ্গে তাদের নাম জড়িত রয়েছে। পুলিশ সূত্রে খবর, গত জুলাই মাসে চালান দুর্নীতির তদন্তে বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসেছিলেন নবান্নের অর্থ দপ্তরের একটি স্পেশাল অডিট টিম। তারা 1 সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছিলেন, আর তারপরেই এই রহস্য উদ্ঘাটন হয়। মূলত জমির মিউটেশন, কনভার্সন, ইটভাটা থেকে মাটি কেনা, অবৈধ পুকুর খনন বা মাটি পরিবহন সংক্রান্ত জরিমানা বাবদ যে অর্থ সরকারি রাজস্ব আকারে জমা পড়ার কথা, সেই টাকার অঙ্ক কম দেখানো হয়েছে, অথচ ম্যানুয়াল নথিপত্র লেনদেনের পরিমাণ বেশি দেখানো হয়েছে। ফলে মূল অর্থ সরকারের ঘরে না গিয়ে মাঝপথেই গায়েব হয়ে গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তবে এবার 26-এর ভোটের আগে তৃণমূলের টার্গেট তরুণ ব্রিগেড। বিজেপির বিরুদ্ধে লড়াই এবার নতুন যোদ্ধা নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ডিজিটাল যোদ্ধা বাহিনী গঠনের সূচনা করলেন অভিষেক। বহিরাগত বাংলা বিরোধীরা বাংলাকে অপমান করছে, মিথ্যে অপপ্রচার করছে, বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এই ডিজিটাল যোদ্ধারা। আগামী নির্বাচনকে সামনে রেখে সব রকম স্ট্র্যাটেজি সাজাচ্ছে রাজনৈতিক দল। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে নির্বাচন করা যায় তা সর্বভারতীয় স্তরে প্রথম দেখা গিয়েছিল 2014 সালে। অভিষেক আবেদন করেছেন যাতে তরুণ প্রজন্ম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্ল্যাটফর্মে নাম রেজিস্টার করায়। অর্থাৎ মাঠে ময়দানে যেমন লড়াই করা চলে সেরকম চলছে, তবে ডিজিটালিও এবার লড়াই হবে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে যেন পরতে পরতে নয়া মোড়। পুলিশ আগেই দাবি করেছে যে দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডের কোনো ঘটনাই ঘটেনি, এটি একজনের কাজ। দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে নির্যাতিতার সহপাঠী। তার বিরুদ্ধে প্রমাণ মেলার পরই নির্যাতিতার সঙ্গী সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য তোপ দেখেছিলেন নির্যাতিতার বাবা। এবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের মতো বলে সম্বোধন করলেন। উড়িষ্যার বাসিন্দা দ্বিতীয় বর্ষের MBBS ছাত্রীর বাবা প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করে বলেন, আমি যদি তার বিরুদ্ধে কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিন। উল্লেখ্য, দুর্গাপুরের ঘটনা সামনে আসতেই পশ্চিমবঙ্গ নিরাপত্তা পরিস্থিতিতে ঔরঙ্গজেবের শাসন বলে তোপ দেখেছিলেন নির্যাতিতার বাবা। এও বলেছিলেন, আমি আমার মেয়েকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আগে জীবন, কেরিয়ার পরে। যে কোনো মুহূর্তে তাকে এখানে খুন করা হতে পারে, তাই আমরা তাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাইব না সে বাংলায় থাকুক। এখন এই পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট 6 জন। অসুস্থ 5 মাসের সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে চাঁদার জুলুমের শিকার হলেন এক কর্তব্যরত সেনা জওয়ান। কালীপুজোর চাঁদা দিতে না চাওয়ায় সিউড়িতে জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ। তার স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে। কাশ্মীরে কর্মরত গোপীনাথ দত্ত নামে ওই সেনা জওয়ান বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছিলেন। জানা গিয়েছে, দুবরাজপুর থেকে সিউড়িতে 5 মাসের অসুস্থ সন্তানকে ডাক্তার দেখাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে টোটোয় করে যাচ্ছিলেন তিনি। মাঝপথে স্থানীয় 5 পল্লী ক্লাবের সদস্যরা টোটোটি আটকান এবং কালীপুজোর জন্য চাঁদা চান। সেনা জওয়ান গোপীনাথ দত্ত অভিযুক্তদের জানান যে তিনি ডাক্তার দেখিয়ে ফেরার পথে চাঁদা দেবেন, কিন্তু চাঁদা চাইতে আসা ব্যক্তিরা তা শুনতে রাজি হননি। তৎক্ষণাৎ চাঁদা না দেওয়ায় শুরু হয় বচসা। এই ঘটনার পর গোপীনাথ দত্ত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে। বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বা পিকে। তার এই সিদ্ধান্তের পরেই পিকেকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দলের প্রধানই পালিয়েছেন। এর আগে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালাকে পিকেকে কটাক্ষ করে বলেন, প্রশান্ত অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়ী। বুধবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী রণকৌশল সাজানোই হবে আমার মুখ্য ভূমিকা। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দলের ক্ষতি হবে। উল্লেখ্য, কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে 2 দফায়। প্রথম দফায় ভোট 6 নভেম্বর, দ্বিতীয় দফায় 11 নভেম্বর। বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল পূর্ব মেদিনীপুরের মন্দারমণি। সমুদ্রের শান্ত পরিবেশ আর মনোরম সৈকতে ছুটি কাটাতে বহু মানুষ ভিড় জমান ওই সৈকত নগরীতে। তবে মন্দারমণির সমুদ্রের দিকে তাকালে ওপারে কি দেখা যায় সেই নিয়ে কৌতূহল হয়তো অনেকেরই থাকে। বিষয়টি সাধারণ জ্ঞানের প্রশ্ন হলেও উত্তর অনেকের কাছেই অজানা। কিন্তু ভূগোল এবং সমুদ্র সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করলে জানা যায় এক চমকপ্রদ তথ্য। মন্দারমণি সমুদ্র হল বঙ্গোপসাগরের অংশ, যা ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত। এই জলরাশি পেরিয়ে ওপারে সরাসরি কোনো স্থলভাগ বা দেশ নেই। কিন্তু ভূখণ্ড হিসেবে একেবারে পরবর্তী বড় স্থলভাগ কোনটি? এই প্রশ্নের উত্তরে অনেকেই চমকে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি পার করার পর যদি কোনো মহাদেশের অস্তিত্ব থাকে, তবে তা হল বরফে ঢাকা আন্টার্কটিকা। অর্থাৎ ভৌগোলিক অবস্থানের নিরিখে মন্দারমণি সমুদ্রের ঠিক ওপারে কোনো দেশ না থাকলেও স্থলভাগ হিসেবে পৃথিবীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশের অবস্থান রয়েছে। এই তথ্য যেমন সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করে, তেমনি প্রকৃতির বিশালতা সম্পর্কেও ধারণা দেয়। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে। ধন্যবাদ।